জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব জ্যোতিষে রত্ন নির্বাচন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রত্নপাথর বা এই ধরনের প্রতিকার বেছে নেওয়ার পেছনে যে প্রাচীন নিয়মগুলো রয়েছে, আসুন আজ সেগুলো একটু সহজ করে বোঝা যাক। চলুন এই অসাধারণ বিষয়টার গভীরে যাই। একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, একটা ছোট্ট রত্ন কি সত্যি ভাগ্য বদলে দিতে পারে, নাকি ভুল সিদ্ধান্তে দুর্ভাগ্য ডেকে আনতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কনফিউজিং বিষয়টারই একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা করব। তো আমরা কিভাবে এগোবো? দেখুন, প্রথমে আমরা জানব শুভ আর অশুভ গ্রহের ধারণাটা কি। এরপর দেখব রত্ন বাছাই করার মূল ফর্মুলাটা। তারপর একটা কেস স্টাডি মেষ লগ্নকে নিয়ে, যাতে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। রত্ন ছাড়াও আর কি কি উপায় আছে, এমনকি গ্রহ আর আমাদের খাবার দাবারের মধ্যে কি সম্পর্ক, সেটাও দেখব। আর সব শেষে মূল কথাটা কি সেটা নিয়ে আলোচনা করব। বৈদিক জ্যোতিষের একদম গোড়ার কথা, মানে একেবারে বেসিক প্রিন্সিপালটাই হলো, আমাদের প্রত্যেকের জন্মছকে কিছু গ্রহ থাকে যারা আমাদের সাহায্য করে, আবার কিছু গ্রহ থাকে যারা সমস্যা তৈরি করতে পারে। যে কোনো প্রতিকার বা রত্ন ধারণ করার আগে এই সহজ পার্থক্যটা বোঝা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। ব্যাপারটা আসলে খুব মজার। ধরুন, প্রত্যেকটা গ্রহ আমাদের জন্মছকের এক বা একাধিক ঘরের জন্য মালিক বা অধিপতি। এখন সেই গ্রহটা আমাদের জন্য ভালো ফল দেবে না খারাপ, সেটা অনেকটাই নির্ভর করে সে কোন কোন ঘরের মালিক তার ওপর। এই সহজ কনসেপ্টে কিন্তু রত্ন নির্বাচনের মূল চাবিকাঠি। আচ্ছা, তাহলে আসল ফর্মুলাটা কি? কোন গ্রহকে আমরা সাপোর্ট দেব আর কাকে একটু এড়িয়ে চলব? চলুন এবার সেই নির্দিষ্ট নিয়মগুলোর দিকেই তাকানো যাক। এখানে দেখুন, দুটো পরিষ্কার ভাগ আছে। একদিকে আমাদের শুভ গ্রহ, মানে যারা আমাদের বন্ধু, যেমন লগ্নপতি বা প্রথম ঘরের মালিক, পঞ্চম ঘরের মালিক যিনি আমাদের বুদ্ধি আর সন্তানের কারক, আর নবম ঘরের মালিক যিনি আমাদের ভাগ্যের কারক। এদের রত্ন ধারণ করলে এদের শক্তি বাড়ে, যা আমাদের জন্য ভালো। আর অন্যদিকে যাদের থেকে একটু সাবধানে থাকতে হবে তারা হলো ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতি, কারণ এরা ঝামেলা, বাধা আর ক্ষতির কারণ হতে পারে। আর হ্যাঁ, লগ্নপতির যে শত্রু গ্রহ, তার রত্ন কিন্তু এড়িয়ে চলতে হবে। ভুল রত্ন পড়ার ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে। যেমন শাস্ত্র বলছে, যদি লগ্নপতির শত্রু গ্রহের রত্ন পড়া হয় তাহলে হিতে বিপরীত হতে পারে, এমনকি সন্তানেরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, কারণ পঞ্চম ঘরটা তো সন্তানেরও ঘর। তাই এই বিষয়ে সতর্কতাটা কিন্তু খুবই জরুরি। তো অনেক তো থিওরি হলো, চলুন না এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বুঝে নিই। ধরা যাক কারোর মেষ লগ্ন। দেখি তো এই নিয়মগুলো তার ক্ষেত্রে কিভাবে কাজ করবে। দেখুন, মেষ লগ্নের জন্য ছবিটা কিন্তু একদম পরিষ্কার। মঙ্গল এখানে লগ্নপতি, তাই তার রত্ন প্রবাল পরাটা অবশ্যই শুভ। রবি হলো পঞ্চমপতি, তাই চুনিও শুভ। আর বৃহস্পতি হলো নবমপতি, মানে ভাগ্যের অধিপতি, তাই পোখরাজু ধারণ করা যায়। কিন্তু বুধ যেহেতু ষষ্ঠ ঘরেরও মালিক, তাই পান্না এড়িয়ে চলতে বলা হয়। আর শুক্র এখানে অশুভ স্থানের অধিপতি হওয়ায় হীরাও বর্জনীয়। এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, প্রতিকার মানেই শুধু দামি রত্ন নয়। বৈদিক জ্যোতিষ আসলে একটা সম্পূর্ণ জীবনযাত্রার গাইডলাইন, যেখানে অনেক সহজ আর সাশ্রয়ী বিকল্পও কিন্তু রয়েছে। যেমন ধরুন, গাছের শিকড়, এগুলো দামি রত্নের মতোই শক্তিশালী, অথচ অনেক সাশ্রয়ী বিকল্প। যেমন মেষলগ্নের জন্য সূর্যের ভালো ফল পেতে লাল কাপড়ে বেলের শিকড় পরা যায়, মঙ্গলের জন্য অনন্তমূলের শিকড়, আর বৃহস্পতির জন্য হলুদ কাপড়ে কলার শিকড় ধারণ করলে প্রায় একই রকম ফল পাওয়া যায়। শুধু তাই নয়, আমাদের দৈনন্দিন জীবনেও কিছু ছোট ছোট অভ্যাস যোগ করা যায়। যেমন ভাগ্য আর সাফল্যের জন্য চারমুখী বা সাতমুখী রুদ্রাক্ষ পরা যেতে পারে। মঙ্গলের কোনো খারাপ প্রভাব থাকলে হনুমান চালিসা পাঠ করা একটা দারুণ উপায়। আবার রবি দুর্বল হলে ডান হাতে একটা তামার বালা পরা যেতে পারে। এগুলো সবই কিন্তু খুব শক্তিশালী প্রতিকার। চলুন এবার একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাক। আমরা যা খাই তার সাথে গ্রহদের শক্তির একটা গভীর সম্পর্ক আছে। মানে আমাদের খাবার আর শরীরের পুষ্টির সাথেও কিন্তু জ্যোতিষের একটা যোগসূত্র রয়েছে। যেমন মেষ লগ্নের কথাই ধরুন, এর অধিপতি মঙ্গল, যা আমাদের রক্ত আর পেশিকে নিয়ন্ত্রণ করে। তাই স্বাভাবিকভাবেই এই লগ্নের মানুষদের জন্য আয়রন আর ভিটামিন B12 খুব জরুরি। এই চারটা দেখলেই বোঝা যাচ্ছে এদের শরীরে শক্তি ধরে রাখতে এই পুষ্টিগুলো কতটা গুরুত্বপূর্ণ।
তার মানে আমরা খাবার দিয়েও আমাদের শুভ গ্রহদের আরও শক্তিশালী করতে পারি। মেষ লগ্নের জন্য রবিকে শক্তি দিতে গম বা আম খুব ভালো, মঙ্গলকে সাপোর্ট দিতে মুসুর ডাল, বেদানা, আর বৃহস্পতিকে বল দিতে ছোলা বা হলুদ দারুণ কাজ করে। এমনকি তামা বা লোহার পাত্রে রান্না করলেও কিন্তু হিমোগ্লোবিন বাড়ে, যা মঙ্গলের জন্য ভালো। আর ঠিক এর উল্টোটাও সত্যি, যে গ্রহগুলো অশুভ তাদের সাথে যুক্ত খাবার একটু কম খাওয়াই ভালো। যেমন বুধের সাথে সম্পর্কিত সবুজ মটর বা শুক্রের সাথে সম্পর্কিত মূলো বা শালগম জাতীয় খাবার কম খেলে অশুভ গ্রহের শক্তি আর বাড়তে পারে না। আর সাধারণভাবে অতিরিক্ত মশলাদার খাবার বা ক্যাফেইন তো এড়িয়ে চলাই ভালো। তো এত সব আলোচনার পর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যা আমাদের মনে রাখতে হবে? চলুন সবটা একবার এক জায়গায় করে দেখি। আসল লক্ষ্যটা কিন্তু শুধু একটা পাথর পড়া নয়। আসল লক্ষ্য হলো নিজের জন্মছকের গঠন অনুযায়ী নিজের জন্য এমন একটা জীবনধারা বা লাইফস্টাইল তৈরি করা, যা আমাদের ভেতর থেকে মানে সার্বিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। রত্ন, খাবার দাবার, দৈনন্দিন অভ্যাস, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা সম্পূর্ণ প্রতিকার তৈরি হয়। শেষ করার আগে আসুন সবাই মিলে একটা প্রশ্ন ভাবি, আমাদের প্রতিকার কি শুধুই একটা পাথর, নাকি এটা একটা সম্পূর্ণ জীবনধারা? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই হয়তো আসল পথটা খুঁজে পাওয়া যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।